আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকের ভিডিওর টপিক হচ্ছে নিজের লক্ষ্য অর্জনের জন্য কিভাবে আগানো যায় এ বিষয়ে নিজের কিছু আইডিয়া আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। আপনি কি সাইকেল চালাতে পারেন? আমি পারি। তো আপনারা যারা সাইকেল চালাতে পারেন দেখবেন যে প্রত্যেকের ওই শেখার ব্যাপারে যখন শিখেছিলেন সাইকেল চালানো ওই সময় কিছু গল্প তৈরি হয়েছে। আমার নিজেরও কিছু আছে। তো সেখান থেকে বাছাইকৃত কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আজকের ভিডিওর সাথে প্রাসঙ্গিক। আমি আসলে প্রথম প্রথম সাইকেল চালাতাম প্যাডেলের দিকে তাকিয়ে। এতে করে দেখা যেত সাইকেল একবার এদিকে চলে যেত, একবার ওদিকে চলে যেত, প্রায় সেই খাদের মধ্যে পড়ে যাওয়ার মতো অবস্থা। তো ওই তফিজুল কাকা একদিন বললেন যে তুমি সাইকেল চালানোর সময় নিচের দিকে তাকাও কেন, সামনের দিকে তাকাবা। তো আমি তো না বুঝে হলেও সামনের দিকে তাকিয়েই চালানো শুরু করলাম। তো দেখা গেল যে না, আর সাইকেল এদিকে ওদিকে যাচ্ছে না, পায়ের কাজ পা করছে, হাতের কাজ হাত করছে, সাইকেল ঠিকই সোজা চলে যাচ্ছে। এটা একটা ব্যাপার। এরপরে যদি যারা গ্রামে বাস করেছেন, যারা ধান খেতে গিয়েছেন, দেখবেন যে ধানের যে জমিগুলো মানে ডিভিশন করার জন্য যে একটা মাটির যে বাউন্ডারি দেওয়া হয়, ওটাকে স্থানীয় ভাষায় বলা হয় আইল। ওটার উপর দিয়ে কিন্তু এক পেয়ে একটা রাস্তা হয়ে যায়, হেঁটে যাতায়াত করা যায়। তো কখনো কখনো ওই রাস্তা দিয়ে, ওই এক পেয়ে রাস্তা দিয়ে হাঁটার সময়ও পা পিছলে পড়ে যেতে হতো। ও তারও একটা কারণ ছিল নিচের দিকে তাকিয়ে হাঁটা। যখন একটু দূরে সামনে তাকিয়ে হাঁটতাম তখন কিন্তু আর পা পিছলে পড়ার সম্ভাবনা তৈরি হতো না, খুব একটা পড়তামও না। এরপর দেখা গেল যে এটা একটা ব্যালেন্স অ্যাকচুয়ালি। সামনের দিকে তাকালে শরীরে একটা ব্যালেন্স থাকে, দূরে তাকালে যে যে গন্তব্যে যাব সেই গন্তব্যে যে রাস্তার দিকে তাকালে একটা ব্যালেন্স তৈরি হয়। সিমিলারলি রেল লাইনের উপর দিয়ে অনেক সময় হেঁটেছি ব্যালেন্স করার জন্য, নিচের দিকে তাকিয়েছি পারিনি, সামনের দিকে তাকিয়ে হেঁটেছি, কিছুটা দূরে হলেও আগাতে পেরেছি। অনেক ভিডিওতেও দেখেছি যে রেল লাইনের যে লাইনটা, ওটার উপরে কেউ সাইকেল চালায়, কেউ মোটর সাইকেল চালায়, ব্যালেন্স করে। তো আমি সেদিন একটা ঢাকাতেই একটা ড্রেনের সিস্টেমের উপর দিয়ে হাঁটছিলাম। তো ছোট্ট 1 ফিটও হয়তো চওড়া হবে না। তো ওই সামনের দিকে তাকিয়েই হাঁটছিলাম বলে দেখলাম যে একটানা হেঁটে যেতে পেরেছি। দারুণ ব্যাপার। অ্যাকচুয়ালি আমি এই গল্পটা বলার একটাই অর্থ, সেটা হলো আমাদের প্রত্যেকের একটা লক্ষ্য থাকে। ধরেন এই যে 2021 সাল, নিশ্চয়ই নিজের একটা ভিশন সেট করেছেন যে আমি ওই জায়গাতে পৌঁছাবো, বা এই 1 বছর 2021 সালে আমি এতগুলো কাজ করব, নিজেকে এই জায়গাটায় দেখতে চাই, তার জন্য এই এই দক্ষতা অর্জন করতে চাই। এটা একটা প্রক্রিয়া। আপনি যদি চিন্তা করেন যে এই 1 বছর পর আমি $10,000 পার মান্থ ইনকাম করব, এরকম যদি চিন্তা করেন, তো হঠাৎ করে এখন যে অবস্থানে আছেন সেই অবস্থান থেকে তো হঠাৎ করে $10,000 আপনাকে কেউ দিয়ে দিবে না। তার মানে আপনার নিজের যোগ্যতাকে ওই লেভেলে নিয়ে যেতে হবে যেন আপনাকে প্রতি মাসে $10,000 পে করে আপনার যোগ্যতার বা আপনার সার্ভিস সেটা কিনে নিতে ইচ্ছুক হয় মানুষ। ওই লেভেলে নিজেকে নিয়ে যেতে হবে। তো এক্ষেত্রে আমাদের যেটা করা উচিত, ধরেন আপনি আপনার আইডিয়াগুলো বা আপনার চিন্তাগুলো, আপনার যে লক্ষ্যটা আপনি খাতায় লিখে রেখেছেন, ধরে নেন। ইউজুয়ালি আমরা যেটা করি, এটা হব, দুদিন পরে ভুলেই যাই যে আমি কি হতে চেয়েছিলাম বা কী চেয়েছিলাম। আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ এটা দেন সেটা দেন, আমরা নিজেরাই ভুলে যাই পরের দিন যে আল্লাহর কাছে কী চেয়েছিলাম। দুদিন পরে আমরা অন্য আর একটা জিনিস চাই। তো এক্ষেত্রে কখনো কখনো হয়তো র্যান্ডম, আমরা যারা সাধারণ র্যান্ডম মানুষ তারা ভাবি লক্ষ্যটা, তারপর ওখান থেকে বাছাইকৃত কিছু মানুষ কাগজে লিখে রাখেন। সেটা ডায়েরি হতে পারে, যে কোনো কাগজে হতে পারে, কিন্তু সেটা বন্ধ করা থাকে। ওখান থেকে আবার বাছাইকৃত কিছু কিছু মানুষ তার দিনের সবচেয়ে বেশিরভাগ সময় যেখানে কাটে, যদি ওয়ার্কিং স্টেশন হতে পারে, ঘরে হতে পারে, যে জায়গায় কাটে তার সামনে বড় করে লিখে রাখেন। এটা একটা বেটার পদ্ধতি। যে আমি সবসময় দেখলাম যে $5K ইন আ মান্থ, এটা যদি বড় করে আমি সামনে লিখে রাখি, তাহলে বারবার কিন্তু চোখের সামনে ওটা পড়বে, কারণ ওটা কিন্তু আমার টার্গেটটা আমার সামনে রেখে দিলাম। অনেকে আবার যেটা করে, যার ওয়ালেটের মধ্যে ভাঁজ করে লিখে রাখে কাগজ, যখনই ওয়ালেটে হাত দেওয়া পড়ে কাগজ টেনে বের করে দেখে যে হ্যাঁ, এখানেও লেখা আছে। তো নিজের টার্গেটটাকে সামনে দেখা, ওই যে বললাম সাইকেল চালানো কিংবা চিকন রাস্তা, রিস্কি রাস্তা যেখানে ব্যালেন্স করে হাঁটতে হবে, ওই রাস্তার সামনের দিকে তাকানো যে আমি ওইখানে পৌঁছাবো। তাহলে আমার পা কিন্তু ওই সেন্স নিয়ে হাঁটা শুরু করবে যে আমাকে তো দূর যেতে হবে, পড়ে গেলে তো চলবে না। তো পুরো সমস্ত শরীর, পুরো ইন্দ্রিয় কিন্তু ওই ব্যালেন্সের দিকে খেয়াল রাখে যে আমাকে ব্যালেন্স করে চলতে হবে। এটা একটা ব্যাপার। তো আপনার ওই যে টার্গেটটাকে যদি আপনি সামনে রাখেন সবসময়, যে সবসময় দেখতে পাবেন,
বাস্তবেই, শুধু ভাবনায় না, বাস্তবে আপনি দেখতে পাবেন কোনো কাগজে লেখা আছে, কিংবা আপনার সামনের যেখানে বেশি সময় পার করেন, আপনার কম্পিউটার টেবিল হতে পারে, আপনার পড়ার টেবিল হতে পারে, আপনার কাজের টেবিল হতে পারে, আপনার অফিসেও হতে পারে, অফিসে যে ওয়ার্কিং স্টেশন আছে সেখানেও ছোটো করে একটা মানানসই কাগজে আপনি লিখে রাখলেন যে আপনার টার্গেট 10K বা 5K ডলার আপনার পার মান্থ ইনকাম করতে পারে। যে কোনো ধরেন আপনি একটা বাইক কিনবেন, আপনার একটা বাইক কিনবেন, ধরেন দাম হলো 3,50,000 টাকা, তো আপনার কাছে ওটা নেই, আপনি হিসাব করলেন এই 1 বছরে আমি বাইক কেনার টাকাটা জমাবো। তো তার জন্য কিন্তু আপনি 2 দিন পরে ভুলেও যেতে পারেন। ধরেন আপনি হঠাৎ করে একটা ট্রিপ দিবেন, আপনি যে টাকাটা জমাচ্ছিলেন ওই টাকা দিয়ে আপনি সেন্ট মার্টিন কিংবা কক্সবাজারে একটা ট্রিপ দিয়ে ফেললেন, আপনার ওখান থেকে কিন্তু 5 থেকে 7 হাজার টাকা নাই হয়ে গেল। তো আপনার বাইক আলটিমেটলি কিন্তু আপনি কিনতে ব্যর্থও হতে পারেন। সেক্ষেত্রে আপনার যদি টার্গেটটা সামনে থাকে, আপনার সামনে অনেক নতুন নতুন টার্গেট সেট হতে পারে, আসতে পারে। তো সেক্ষেত্রে আপনার মেইন টার্গেটটা যদি সামনে থাকে এই বছরেরটা, তাহলে কিন্তু অন্য যেসব টার্গেট আপনাকে খোঁচা দিবে সেগুলোকে আপনি আলাদা করে সিঙ্ক্রোনাইজ করে রাখতে পারবেন, সিরিয়ালি রাখতে পারবেন। হ্যাঁ, আমার সাজেক ট্যুর দিতে ইচ্ছা হয়েছে, আমার কক্সবাজার সেন্ট মার্টিন ট্যুর দিব, ঠিক আছে, এটা হলো 2 নম্বরে। দ্যাট মিনস আপনি এই বছর পরে 3.5 লক্ষ টাকা আপনি জমাবেন, সেই টাকা দিয়ে একটা বাইক কিনবেন, এরপর আপনি হয়তো ট্যুর দিবেন, এইভাবে সিরিয়ালি যাবেন। হ্যাঁ, হতে পারে আপনার 3,50,000 জায়গায় আপনি 3,60,000 টাকা জমা ফেলেছেন, আপনি একটা ট্যুর দিয়েই দিতে পারেন সাথে সাথে। কিংবা ভাবলেন আরও অনেক কিছু কিনবেন, আপনি ট্রেনিং করবেন। ধরেন যে আপনি 2021 সালে আপনি প্রচুর ইংলিশ শিখবেন, ইংরেজিতে দক্ষ হলে যেটা হবে, আপনি অনেক ভালো ভালো কাজের অপরচুনিটি খুঁজে পাবেন, যেগুলো আপনি অনেক টাকা আর্ন করতে পারবেন। তো তার জন্য তো ইংরেজি ঘুমায়েও শেখা সম্ভব না, শুধু খেয়েও সম্ভব না, শুধু হেঁটে হেলে দুলে বেড়ালেও সম্ভব না। তার জন্য প্রয়োজন আসলে আপনার কিছু ফরম্যাটেড ওয়েতে আগানো। যেমন আমি একটা উদাহরণ দিতে পারি, আপনারা যদি বাংলাদেশের স্ট্যান্ড আপ কমেডি করেন যিনি, নাভিদ মাহবুব, ওনার একটা সাক্ষাৎকার দেখেছিলাম। উনি বলেছিলেন যে আমি পারি জিনিসটা, কিন্তু উনি যখন IBM-এর, উনি সম্ভবত ছিলেন, MD ছিলেন, আমেরিকাতে থাকতেন, তখন উনি ওখানকার একজন ব্যক্তির কাছ থেকে ট্রেনিং নিয়েছিলেন। উনি বলছিলেন যে আমি পারি যেসব জিনিস, তারপরেও ওই জিনিসটা যখন আমি আর একটু ভালোভাবে পারফর্ম করতে চাইবো, অবভিয়াসলি আমার আমার একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকা উচিত। সো আমি সেই দৃষ্টিকোণ থেকে আমি স্ট্যান্ড আপ কমেডির উপরেও কিন্তু আমার একটা ট্রেনিং আছে, আমি আমেরিকা থাকতে ট্রেনিংটা নিয়েছিলাম। তো আপনি যদি মারামারি করতে চান, তার জন্য একটা ট্রেনিং আপনার থাকা উচিত। আপনি যদি মার্শাল আর্টের ট্রেনিং থাকা উচিত। আপনি যদি কমেডি করতে চান, তার একটা থাকা উচিত। আপনি খুব ভালো স্পিকার হতে চান, তার জন্য একটা ট্রেনিং থাকা উচিত। যাই করতে চান না কেন, আপনি পারেন ভালো, কিন্তু আপনি যখন একটা ফরম্যাটেড ওয়েতে একটা ট্রেনিং নেবেন, তখন দেখবেন যে ওই বিষয়টার উপরে আপনার অনেক ছোটো ছোটো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, আপনি আরও বেশি ওয়েল কনফিডেন্ট হয়ে যেতে পারবেন। এটা একটা ব্যাপার। তো যেটা বলছিলাম, ধরেন আপনি ইংলিশে খুব ভালো দক্ষ হতে চান, কারণ আপনি ইংরেজিতে যদি দক্ষ হতে পারেন, তাহলে আপনার ইনকাম অনেক বেড়ে যাওয়ার সুযোগ রয়েছে, আপনার নিজের ভ্যালু অনেক বেশি গ্রো করবে, আপনি যে নিজেকে আরও বেশি প্রাইসিং ওয়ার্দি করে তুলতে চান, ভ্যালুয়েবল করে তুলতে চান, তার জন্য আপনার ইংরেজিটা অনেক উপকার দেবে। এখন ইংরেজিতে খুব এক্সপার্ট হতে হলে তো আপনাকে জানতে হবে। তো যেটা করতে হতে পারে, আপনি ইংরেজি বই পড়লেন, ইংরেজি পত্রিকা পড়লেন, প্রতিদিন ঘন্টার ঘন্টায় ইংলিশ মুভি দেখলেন, কিংবা ইংরেজি অনেক ভিডিও আছে যেগুলো ভিডিওসগুলো আপনি দেখলেন। তো এরপরেও কী করতে হবে, আপনার একটা ছোটোখাটো একটা ট্রেনিং নিতে পারেন। তো বাংলাদেশের আগে যেটা ছিল, একটা ট্রেনিং 5-6 হাজার টাকা, কিংবা 10-12 হাজার, 16 হাজার, এখনও ওই ট্রেনিংগুলো আছে, কিন্তু পাশাপাশি কিছু ছোটো ছোটো ট্রেনিং হয়েছে। যেমন আমার দৃষ্টিকোণ থেকে আমি যেটা ভাবছি, যে 5-6 হাজার টাকা ট্রেনিং না করে বাংলাদেশে এখন BBC জানালা, তারপরে ঘুড়ি লার্নিং, তো 10 মিনিট স্কিলস যেটা আছে ওটা, তারপরে এই তিনটার কথা আমি জানি। তিনটা এরা যেটা করে, 200 থেকে 300, 400, 450, উইদিন 500 টাকা, 500 টাকার মধ্যে বেশ কিছু ট্রেনিং আছে এদের, ইংলিশে হোক, তারপরে গ্রাফিক ডিজাইনে হোক, ওয়েব ডেভেলপমেন্টে হোক, অনেক ব্যাপারেই কিন্তু আপনার এই 500 টাকা রেঞ্জের মধ্যে অনেক ট্রেনিং আছে। তো আমরা কথা বলছিলাম ইংলিশ নিয়ে। আচ্ছা, ইংলিশ নিয়ে যদি হয়, তো আপনি এরকম ছোটো কোর্স আমি হলে আগে একটা করে ফেলতাম, করে আসলে আমি ভাইবটা বুঝতে পারতাম যে কেমন হয় ট্রেনিংগুলো, আসলেই আমার জন্য ওয়ার্দি কিনা, আসলে আমি ট্রেনিং নেওয়ার উপযুক্ত কিনা, আমি গ্রহণ করার উপযুক্ত কিনা, আমি শেখার উপযুক্ত কিনা, শেখার যোগ্যতা আমার আছে কিনা, এই জিনিসটা আমি আসলে এই 500 টাকা খরচ করে আমি বুঝে নেওয়ার চেষ্টা করতাম।
যখন দেখতাম যে হ্যাঁ এই 500 টাকা দিয়ে আমি আসলে কিছু শিখতে পেরেছি এবং আমি ট্রেনিং টোন করলে আমি ভালোভাবে আমার লাভ হচ্ছে, আমার ডেভেলপ হচ্ছে, আমার কোয়ালিটি বেশ খানিকটা ডেভেলপ হয়েছে, তাহলে আমি যেটা করতাম এরপরে আমি একটু বেশি টাকা খরচ করে আর একটু বড় কোর্স করার চেষ্টা করতাম, আরও ভালো কারোর কাছ থেকে শেখার চেষ্টা করতাম, আরও বেশি প্রমিনেন্ট কারোর কাছ থেকে শেখার চেষ্টা করতাম যাদের টিচিং স্টাইল আরও ভালো। কারণ আমি তো এই 500 টাকা রেঞ্জের যেগুলো ট্রেনিং আমি একটা একটা করে নিয়ে ফেলছি ধরেন, তো এগুলোর টেস্ট সম্পর্কে আমি জানছি এবং আমি গ্রোথ হয়েছে আমার। তো আমার প্র্যাকটিস করতে হবে, সব মিলিয়ে আমি যেটা করব এরপর আর একটু ভালো লার্নিংয়ের দিকে যাব, আর একটু ভালো ট্রেনিং নেব। তো বেসিক্যালি এগুলো কেন নিচ্ছি, আমার সামনে টার্গেট ঝুলানো আছে, আমাকে মাসে মাসে 10K ডলার ইনকাম করতে হবে, তার জন্য আমাকে নিজেকে ওয়ার্দি করতে হবে। সেটা করতে হলে আমার প্রথম যে ব্যারিয়ারটা রয়েছে আমার ইংলিশটা ডেভেলপ করতে হবে। ইংলিশ ডেভেলপ করতে হলে আমাকে আসলে নিজের চেষ্টার পাশাপাশি আমাকে ট্রেনিং নিতে হবে। তো ট্রেনিংয়ের জন্য কী করলাম, আমি আমার যে লিমিটেশনস রয়েছে, আমার ট্রেনিং ধরেন আমি এই বছরে আমার পেছনে কী পরিমাণ খরচ করব, দরকার কি, প্রথমে দেখবো যে আমার কত টাকা দরকার আমার পেছনে। তো আমি যদি এই বছরে ধরেন 3টা ছোটো ছোটো ট্রেনিং করলাম, গুড়ি লার্নিং থেকে, তারপর 10 মিনিট স্কুল স্কিলস থেকে, তারপরে আর একটা হচ্ছে বিবিসি চ্যানেল থেকে, এখান থেকে 500 করে ধরেন আমি 1500 টাকা খরচ করে ট্রেনিং করলাম। তো এটা ধরেন 3 মাস হয়ে গেল, ওকে, বাকি থাকলো এই আরও 9 মাস একটা বছরের। ওই 9 মাসে আমি একটু বড় ট্রেনিং করবো, ধরেন আমি IELTS-এর যে কোচিংগুলো হয় ওইগুলো করবো, ওখানে ধরো একটু অ্যাডভান্স হয়, তারপরে GRE যে ট্রেনিংগুলো হয় ওখানে আরও বেশি ক্রিটিক্যাল জিনিস শেখানো হয়। তো আমি মানে IELTS বা GRE যারা করে যে উদ্দেশ্যে, আমার সেই উদ্দেশ্যে না থাক, বা আরও আছে ফোনেটিক্স শেখা যেতে পারে, তারপর ইংলিশের অনেক ব্রাঞ্চ আছে শেখার, এগুলো আমি শিখে আমাকে ডেভেলপ করবো। তো সেক্ষেত্রে ধরেন আমি আরও অ্যাডিশনাল 3টা কোর্স করবো, ওই 3টা কোর্সের দাম ধরেন 32,000 টাকা, 16,000 48,000 টাকা আসলো, 48,000, এদিকে আমি 1,500 টাকা খরচ করলাম, তাহলে 48, 49,500, ধরেন আমি টোটাল আমার যাতায়াত মিলে ধরেন সব মিলে আমি 50,000 টাকার কোর্স করব এক বছরে। তাহলে আমার বছর মাসে কত করে পড়ছে, 3 বারং কত 36, 4 বারং 48, আমি যদি প্রতি মাসে 4,000 টাকা করে জমাই তাহলে আমার 48,000 টাকা হয়, তার মানে আমাকে আরেকটু বেশি জমাতে হবে। সেক্ষেত্রে আমার এই বছরে আমার ইংলিশ শেখার জন্য আমি 48,000 টাকার বাজেট করলাম। এখন কথা হলো এটা আমাকে কিভাবে আর্ন করতে হবে, কিভাবে জমাতে হবে, বাজেট হয়ে গেছে। আর একবার যদি আপনি বাজেট করে ফেলতে পারেন যে আপনার নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য, নিজেকে প্রিসিয়াস করার জন্য আপনি কি কি করবেন এবং এটার জন্য আপনার কী পরিমাণ অর্থের প্রয়োজন, একবার বাজেট করে ফেললে দেখবেন যে আপনি আস্তে 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 একবারে লাগছে না, আস্তে আস্তে আপনি ঠিকই ওটা ম্যানেজ করে ফেলেছেন। কারণ আপনার সামনে ঝুলানো আছে আপনার টার্গেট কার্ড, এবং এই টার্গেট কার্ডের প্রথম ধাপ যদি আপনি পার হতে পারেন, দ্বিতীয় ধাপে আপনি পৌঁছে গেলেন। দেখবেন প্রথম ধাপের যে স্কিল আছে ওইটা দেখিয়ে ওইটা ব্যয় করে আপনি কিছু আর এক্সট্রা আর্ন করতে পারছেন এই বছরের মধ্যেই। তো দেখা গেল কি আপনার আগে যে ইনকামটা ছিল সেটা কিছুটা বেড়ে গেছে আপনার স্কিলটা ডেভেলপড হওয়ার কারণে, আপনার আত্মবিশ্বাসও বেড়ে যাবে, তখন ভাববেন ইয়েস আমি যা শিখছি সেটা আসলে কাজের, তাহলে আমাকে কী করতে হবে, আমাকে আরেকটু কষ্ট করতে হবে, আরেকটু চেষ্টা করে আমাকে আরেকটু ডেভেলপ করতে হবে নিজেকে। এই যে আরেকটু বাড়ানোর যে চেষ্টা, এই চেষ্টা থেকে যে চেষ্টা হবে, এই চেষ্টা মিলিয়ে আপনি দেখবেন যে তৃতীয় ধাপে পৌঁছে গেছেন। এইভাবে প্রত্যেকটা ধাপ পার হতে হতে আপনি বছর শেষে যে আপনি যে লেগেছিলেন এটার জন্য, হয়তো আপনার ওই যে মানে ফর দ্য টাইমিং আপনার কাছে এটা ওয়ার্দি মনে হবে না যে কী শিখছি, আসলে কি বাড়ছে না কি। এন্ড অফ দ্য ইয়ার আপনি যদি এর আগের বছর 2020, 2021 গেল, 2022 সালে যে আপনি যদি কম্পেয়ার করেন দেখবেন যে আপনি আসলেই লেগে থাকার সুফল পেয়ে গেছেন, আপনি আসলেই অনেক বেশি ম্যাচিউরড হয়ে গেছেন, ডেভেলপড হয়ে গেছেন। এরপর দেখবেন যে আপনাকে আর কোচিং করতে হচ্ছে না, বেসিক্যালি আপনি যে প্র্যাকটিসটার ওয়ে আপনি খুঁজে পাবেন, যে পথটা আপনি খুঁজে পাবেন, ওই পথ একবার যখন পেয়ে যাবেন তখন বেসিক্যালি আপনাকে আর ওই কোচিংয়েও যেতে হবে না, কিছু করতে হবে না। এমনও হতে পারে আপনি হয়তো কোচিংয়ের টিচার হয়ে গেছেন যদি আপনি ওইরকম ডেডিকেশন দিতে পারেন। তো আমার এতগুলো কথা বলার অর্থ হচ্ছে আমি যেটা নিজে ভাবছিলাম যে টার্গেটটা যদি সামনে থাকে তাহলে দেখা যায় যে সাইকেলের যখন আমরা চালাই তখন সামনের দিকে থাকে, শুধু সাইকেল না, যে কোনো যানবাহন যখন আমরা চালাই, আমরা যখন হাঁটি তখনও সামনে তাকাই, সামনে তাকালে যেটা হয় লক্ষ্যটার কথা মনে থাকে। লক্ষ্য যখন আপনার
অনেক দূরে, তখন কিন্তু আপনার পা আস্তে হাঁটবে না, পা কিন্তু আর একটু স্পিডে হাঁটবে, ঠিকঠাকভাবে হাঁটবে, যাতে পায়ে ব্যথা না পায়, এভাবেও হাঁটবে। সো লক্ষ্য যখন আপনার সামনে রাখবেন, দেখবেন যে আপনার কাজের ধরন বদলে গেছে। আপনি প্রতিদিন অন্য সপ্তাহে যেগুলো কাজ করেছেন, আজকে থেকে যদি আপনার যে টার্গেট কার্ডটা সামনে রাখেন, দেখবেন যে আপনার কাজের রুটিন বদলে গেছে অটোমেটিক। আপনি যে রুটিন আগে করে রেখেছিলেন সেটার ফলো করছেন না। তার কারণ আপনি প্রতিদিন ধরেন 5টা বই পড়ছিলেন সাপোজ, তো আপনি চিন্তা করলেন আমাকে তো $10K ইনকাম করতে হবে প্রতি মাসে, এই 5টা বই পড়ে তো আসলে আমার লাভ হবে না। আপনি নিজেই বুঝতে পারবেন আমার সামনে টার্গেট ওটা, কিন্তু এটার সাথে ম্যাচিং করছে না। ইট মিনস আই হ্যাভ টু চেঞ্জ মাই প্ল্যানিং। তো আপনি যখন চেঞ্জ করবেন প্ল্যানিং, এগুলো আপনার অটোমেটিক হয়ে যাবে। আপনি যদি একবার টার্গেট সেট করে ফেলতে পারেন, দেখবেন যে আপনি মিলিয়ে ফেলতে পারবেন নিজে, যে আপনার টার্গেট অনুযায়ী এখনকার যে কাজকর্ম ম্যাচিং করছে কিনা। ম্যাচিং না হলে আপনি অবভিয়াসলি করবেন না, ওটা নিজে নিজে হোক, কোনো এক্সপার্ট ব্যক্তিদের সাথে কনসাল্ট করে হোক, আপনি ঠিকই চেঞ্জ করে ফেলবেন সেটা। একবার চেঞ্জ হয়ে গেলে সেটা যদি এখন কষ্ট করে ফলো করতে পারেন, দেখবেন যে গল্প তৈরি হয়ে গেছে। বেসিক্যালি নিজেকে নিয়ে গল্প তৈরি করতে চান, নিজে যদি গল্পের অংশ হতে চান, কষ্ট করতেই হবে, কোনো ওয়ে না অ্যাকচুয়ালি। প্রত্যেকটা গল্পের পেছনেই আছে অনেক বড় বড় কষ্টের গল্প। সাফল্যের পেছনে কষ্টের গল্প থাকেই থাকে। যাই হোক, এটাই ছিল মূল কথা, যে টার্গেটে আগানোর জন্য টার্গেটটাকে সবসময় সামনে রাখা দরকার, ফোকাসটা লক করা দরকার। যারা দেখবেন যে শুটিং করে, ক্যামেরার ভিডিও করে, ওরা আগে এক্সপোজটা লক করে রাখে, মানে ঠিক কোথায় যে ফোকাসটা করবে, ধরেন একজনের মুখে ফোকাস করবে, ওই ফোকাসটা আগে লক করে রেখে তারপরে ভিডিও শুরু করে, মানে ওই ফোকাসটা যাতে আর না নড়ে। পাশে অনেক মানুষ থাকতে পারে, তাদের মুখে যেন ফোকাসটা না পড়ে, নির্দিষ্ট জায়গায় গিয়ে পড়ে। সো উই হ্যাভ টু ফোকাস আওয়ার অবজেক্ট। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, এবং অনেক সময় ব্যয় করে, কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।